আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম তোমাদের এসএসসি 25 ব্যাচের জন্য ইংলিশের মিশন A প্লাসের আরেকটা স্পেশাল ক্লাস নিয়ে। কেমন আছো তোমরা? কে কোথা থেকে জয়েন করছো সেটা যেমন আপুকে জানাবে, আরেকটা বিষয় কিন্তু জানাতে হবে যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে। গত ক্লাসে যেটা সমস্যা হয়েছিল আমাদের, যে আমরা অনেকগুলো পড়া একসাথে পড়ে ফেলেছি, তাই ভাবলাম সেই অনেকগুলো পড়ার একটু সামারি থেকে শুরু করে নিয়ে আজকের ক্লাসটাতে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আগে সেন্টেন্সগুলোকে চিনব। সেন্টেন্স চেনার পরপরই আমরা কিন্তু আজকে ট্রান্সফরমেশনস নিয়ে পড়ব। ক্লাসটা হবে দুই ভাগে, দ্যাট মিনস আজকের ক্লাস এবং আগামী ক্লাস, এই দুটো ক্লাস নিয়ে কিন্তু আমরা ট্রান্সফরমেশন শিখব। এবং এই ট্রান্সফরমেশন শিখতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা চিনতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স আসলে কয় প্রকার এবং তাদের ট্রান্সফরমেশনসগুলো কিভাবে হয়, এবং তোমরা কি আসলে সবগুলো সেন্টেন্স চেনো কিনা। গত ক্লাসে যখন আমরা টেন্স শিখেছিলাম সেই টেন্সগুলো আমরা প্রপারলি শিখতে পেরেছি কিনা, এটাও যেমন তোমরা আজকে আপুর সাথে জাস্টিফাই করবে, আরেকটা জিনিসও কিন্তু তোমরা জাস্টিফাই করবে আমরা প্রপারলি সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এই জিনিসগুলো চিনি কিনা। কারণ এই জিনিসগুলো যদি না চিনি, আজকের ক্লাসটা বলো কিংবা গ্রামারের কোনো টপিক বলো, কোনো কিছুই কিন্তু প্রপারলি শেখা পসিবল হবে না। সো একটু আপুকে জানিয়ে দাও যে আপু আজকে আমরা কি শিখতে চলেছি। সেটা তো জেনে গিয়েছি, সো এখন আমরা রেডি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তারেক, তানজিম যারা জয়েন করছো অনেক অনেক থ্যাংক ইউ। সো একটু আমাকে জানাও কে কোথা থেকে জয়েন করছো। আমরা একটু স্লোতেই স্টার্ট করি। আগের ক্লাসটা আমাদের গ্রুপে পেয়ে যাবে, এসএসসি 25 ফ্রি A+ মিশন যে A+ সাজেশন যে গ্রুপটা আছে সেই গ্রুপে পেয়ে যাবে। তাছাড়া 10 মিনিট স্কুলের মেইন পেজেও পেয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ইউটিউবেও কিন্তু অ্যাভেলেবেল আছে 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12 এর ইউটিউব চ্যানেলে। ওকে, কে পাবনা, নীলফামারী, চিটাগাং, ময়মনসিংহ, প্রচুর প্রচুর জায়গা থেকে। ঠিক আছে, সো থ্যাংক ইউ, ওয়েলকাম টু আনাদার ক্লাস। ওকে, একটা খুবই মজার প্রশ্ন যে আপু সেন্টেন্সই প্রপারলি চিনি না, ট্রান্সফরমেশন কীভাবে করব। এটাই আজকে আমাদের টাস্ক, যে আমরা আগে সেন্টেন্স চিনব। সেন্টেন্স চেনার পরে হচ্ছে আমরা সেন্টেন্সগুলোকে ট্রান্সফরমেশন বা রূপ বদলের চেষ্টা করব। বাট এখানেও খুব মজার একটা বিষয় আছে যে এই ট্রান্সফরমেশন আসলে আমরা কেন শিখছি এবং শিখতে গেলে আমরা কী বাধার সম্মুখীন হচ্ছি, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এরকম একটা মজার বিপরীত তোমাদের সাথে আজকে একটু কথা বলি, সেটা হচ্ছে তোমরা কি জানো সেন্টেন্সের যে ট্রান্সফরমেশনটা হয় সেটা অ্যাকচুয়ালি কিন্তু দুই ধরনের হয়। প্রথমটা হচ্ছে তোমার অর্থ পুরোপুরি পরিবর্তন করে, আর এটা হচ্ছে অর্থ পরিবর্তন না করে। সো আমরা যেটা করি, আমরা হচ্ছে অর্থ পরিবর্তন না করে কিভাবে সেন্টেন্সের রূপের পরিবর্তনটা করা যায় সেইটা ঠিক করি। দ্যাট মিনস আমার সেন্টেন্সের চরিত্র যেমন সে তেমনই থাকবে, শুধুমাত্র রূপটার পরিবর্তন হবে। সো চলো, ঠিক আছে, অনেকেই রেডি। সো আমরা আস্তে আস্তে শুরু করি। আমি ইফাত খলিল ইকরা থাকবো পুরোটা ক্লাস জুড়ে তোমাদের সাথে। আগামী 1.5 ঘন্টা আমরা সেন্টেন্স যেমন চিনব, তেমনি টেন্সের সাথে সেন্টেন্সের রিলেশনটাও আমরা জানবো। পাশাপাশি আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব ঠিক পরবর্তী ক্লাসে ভয়েস এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, গ্রামারের সবচেয়ে কমপ্লেক্স ব্যাপার যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি টেন্স থাকি, সেই ব্যাপারগুলোকে একেবারে ইজি করে দিব, সিম্পল করে দিব, যাতে আমাদের কমপ্লেক্সিটি অ্যান্ড কম্পাউন্ডনেস কোনোটাই না থাকে। সো চলো ধীরে ধীরে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাই। সো অ্যাট ফার্স্ট ট্রান্সফরমেশন শিখতে হলে প্রথমে আমাদেরকে শিখতে হবে সেন্টেন্স কি। হোয়াট ইজ আ সেন্টেন্স? সেন্টেন্স মূলত একটা বাক্য। এবার বাক্য কি? তুমি যখন কতগুলো ওয়ার্ডকে একসাথে করে নিজের মনের ভাব প্রকাশ করবে তখনই সেটা সেন্টেন্স। বাট দেয়ার ইজ আ কন্ডিশন, ইট হ্যাজ টু বি মিনিংফুল। দ্যাট মিনস অর্থবোধক হতে হবে। তুমি জেনারেলি শব্দ ধরে এনে একসাথে বসিয়ে দিলে পাজল মেলানো কিন্তু পসিবল হবে না, এবং সেন্টেন্স মেকিং ইজ অলমোস্ট লাইক আ পাজল। তোমরা জানাও তো আমাকে কারা কারা ছোটোবেলায় পাজল গেমটা খেলেছো। আমি কিন্তু প্রচুর খেলতাম, বিভিন্ন ধরনের পিসেস থাকতো এবং একটা সিনারিও থাকতো, ওটাকে আমরা পাজল একসাথে মেলাতাম। সো সেন্টেন্স তৈরিটাও না অনেকটা হচ্ছে পাজল মেকিংয়ের মতো। যখন আমরা এই পাজলটা তৈরি করতে যাব, দেখবো এক একটা পিসেস এক এক রকম দেখতে। যখন এক একটা পিসেস এক এক রকম দেখতে হবে, তখন
প্রথমে আমাকে বুঝতে হবে কোন পিসের পাশে কোন পিস জোড়া লাগালে এটা অ্যাকচুয়ালি সিনারিওটাকে কমপ্লিট করবে। সেভাবেই সেন্টেন্স তৈরি করতে হলে তোমাকে বেশ কিছু টপিক সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেমন প্রথম যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট। এবার এই সাবজেক্ট কিন্তু ম্যাথ, ইংলিশ, বাংলা, সায়েন্সের মতো সাবজেক্ট না, এটা হচ্ছে কর্তা। বাক্যে একটা কর্তা থাকে, একটা কর্ম থাকে এবং তাদের রিলেটেড একটা উদ্দেশ্য বা বিধেয় দিয়ে কাজ করা হয়। বাংলায় বললে এভাবেই হয়, যেমন বাক্যের দুইটা ভাগ বলা হয় উদ্দেশ্য, বিধেয়, এবং উদ্দেশ্যের ভিতরেও কর্তা কর্মের ভাগ থাকে। তো এইভাবে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তোমাকে সেন্টেন্স তৈরি করতে হলে তিনটা ভাগকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট যেটাকে আমরা অনেক সময় এক্সটেনশনও বলি, আরেকটা হচ্ছে ভার্ব। এবার ভার্ব কি? গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব শেখার সময় আমরা যে জিনিসটা বুঝেছি যে ভার্ব আসলে কি কাজকে বোঝায়। সো কাজ, যে কোনো কাজ, যেমন এখন আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা পড়ছো, খাওয়া দাওয়া করছো, অনেকগুলা টাস্ক আমরা রেগুলার লাইফেই করি, সবগুলো হচ্ছে আমাদের কি ভার্ব। এবার ভার্বটাকেও তোমাকে সাবজেক্ট এবং অবজেক্টের সাথে মিনিংফুল বা রিলেটিভ হতে হবে। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট যখন আমরা গত ক্লাসে পড়ছিলাম তখন একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছিল যে সাবজেক্টের সাথে ভার্বের যদি মতবিনিময়টা ঠিক মতো না হয়, ইফ দে ডোন্ট হ্যাভ আ প্রপার বন্ড, তাহলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করা ইম্পসিবল। সো সেন্টেন্স তৈরির মূল মন্ত্র কি বলো তো? SOV, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। তো সাবজেক্ট অবজেক্ট ভার্ব থাকলে একটা সেন্টেন্স তৈরি করা পসিবল, কিন্তু এই সেন্টেন্সটা ঠিক কীরকম হবে? সে কি বর্ণনা দিবে নাকি প্রশ্ন করবে? আশ্চর্য বোঝাবে নাকি আশীর্বাদ করবে? প্রার্থনা বোঝাবে নাকি উপদেশ দিবে? আদেশ করবে নাকি নির্দেশ করবে? এই সমস্ত কনফিউশনস আমাদের কখন আসে? যখন আমরা অ্যাকচুয়ালি একটা কমান্ড দিতে যাই। এবং এই কমান্ড দেওয়ার পুরো প্রসেসটাই কিন্তু কোথা থেকে চলে আসে বলো তো? মনোভাব প্রকাশ, দ্যাট মিনস সেন্টেন্সের যে অর্থটা থাকে সেই অর্থের উপর দিয়ে আসে। দ্যাটস ওয়াই অর্থগত দিক থেকে বা অ্যাকর্ডিং টু দ্য মিনিং সেন্টেন্সকে আমরা 5টা ভাগে ভাগ করি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। সবগুলোই কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দেব। সো ইয়েস, সাবজেক্ট অবজেক্ট ভার্ব ইজ দ্য মেইন কি টু মেক আ সেন্টেন্স। সেন্টেন্স কি? মনের ভাব প্রকাশ করার জন্য অনেকগুলো শব্দকে যখন আমরা একটা জায়গায় একত্রিত করি, যেগুলা কিনা প্রপার মিনিং দিব এবং পাশাপাশি বসার পরে একটা মিনিংফুল কথা আমাদের কাছে পৌঁছে দিবে। ইটস আ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ হ্যাজ টু বি কম্প্রিহেন্সিবল, মানে বোঝার মতো হতে হবে। তো এই গেল আমাদের সেন্টেন্স নিয়ে। এবার ট্রান্সফরমেশন শব্দটা কিন্তু অনেকেই জানি না। আমরা অনেকে ছোটোবেলায় হচ্ছে মুভিজ দেখতাম ট্রান্সফর্মার, যেখানে অনেকগুলো রোবট নিজেদেরকে গাড়িতে কনভার্ট করতো, আবার গাড়িগুলো হচ্ছে রোবটে কনভার্ট হতো, তাই না? তো ওই যে দেখো, গাড়ি এবং রোবট দে অ্যাকচুয়ালি আর দ্য সেম, এবং যে রোবটটা গাড়ি হচ্ছে সেও কিন্তু আলটিমেটলি আবার রূপ বদল করে সেই রোবটের জায়গায় চলে যাচ্ছে। অ্যাজ লাইক দ্যাট একটা সেন্টেন্সও নিজের অর্থটাকে পরিবর্তন না করে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ওই রোবটের যান্ত্রিক যে কাজকর্ম ছিল তা কিন্তু সেম ছিল, তা কিন্তু চেঞ্জ হতো না, কিন্তু সে এক এক সময় এক এক রূপ নিতে পারত। এক্স্যাক্টলি দ্যাট ওয়ে সেন্টেন্সও কিন্তু এক এক সময় এক এক রূপ নিতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার নিড। তার কি প্রয়োজন সেই প্রয়োজনের উপর ভিত্তি করে কিন্তু তার রূপের পরিবর্তনটা হয়। কিন্তু রূপের পরিবর্তন করার সময় কি হবে জানো? যে কাহিনীটা হবে তাকে মিনিংটাকে সেম রেখে দিতে হবে। সে কিন্তু মিনিংটা চেঞ্জ করতে পারবে না, মানে তার চরিত্র পরিবর্তন করা যাবে না, শুধুমাত্র রূপ পরিবর্তন করা যাবে। খুব বেশি মানে রিলেটিভ যে ব্যাপারটা ঘটে, যে ধরো একটা সেন্টেন্সের প্লাস্টিক সার্জারি করাচ্ছি, কিন্তু প্লাস্টিক সার্জারি করালে সে তার ভেতরে ইনার লাইন সত্তাটা তো সেমই থাকবে। সো ওই যে প্লাস্টিক সার্জারি করাচ্ছি মানে ট্রান্সফর্ম করছি, ট্রান্সফর্ম করার পরেও আমাকে মিনিংটা পরিবর্তন করা যাবে না। দ্যাটস ওয়াই ইটস কল্ড ট্রান্সফরমেশন, নট কনভার্সন। অনেকে কনভার্সন আর ট্রান্সফরমেশনকে একদম সিমিলার মনে করো, দুইটা কিন্তু একদম ডিফারেন্ট। কনভার্সন মানে পুরোপুরি কনভার্ট করে ফেলা, আর ট্রান্সফরমেশন অর্থটাকে ঠিক রেখে জাস্ট রূপের পরিবর্তন করা। সো এই গেল আমাদের ট্রান্সফরমেশন এবং সেন্টেন্স নিয়ে কথাবার্তা। তো এখন ট্রান্সফরমেশন আর সেন্টেন্সকে আমরা কীভাবে শিখবো সেটা তোমাদের সাথে একটু আলোচনা করা যাক। এই ক্ষেত্রে দক্ষ হতে হলে প্রথমে আমরা কি বুঝলাম বলো তো? সেন্টেন্স কত প্রকার, কি কি, এবং সেটা কেন আসলে তৈরি করা হয়।
অবভিয়াসলি এই যে আমি এতগুলা কথা বলছি, সবগুলা কথাই কি তোমাদের সাথে বাক্য আকারে পৌঁছাচ্ছে না? তো এই যে বাক্য আকারে যদি আমি কথা না বলি, শুধুমাত্র ওয়ার্ডসগুলা বলে যাই, তাহলে কিন্তু তুমি আমার কথার কিছুই মানে বুঝবে না। সেই কারণে আমরা আসলে সেন্টেন্সটাকে তৈরি করি। সেন্টেন্সের অনেকগুলো প্রকার আছে, যেমন গঠনগত দিক থেকে হিসাব করলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড 3টা প্রকার রয়েছে। আবার তুমি যখন তাদের সাবজেক্টের অ্যাক্টিভলি পার্টিসিপেশন আর নন পার্টিসিপেশনের উপর ভিত্তি করে কাজ করবে, তখন তুমি দেখবে যে ভয়েসের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই 2টা টাইপের সেন্টেন্স পাওয়া যায়। আবার যদি তুমি অর্থগত দিক থেকে বিবেচনা করো, তাহলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, অপটেটিভ তার মানে হচ্ছে প্রার্থনা বা আশীর্বাদ সূচক, ইম্পারেটিভ আদেশ, নির্দেশ, উপদেশ বোঝায় এরকম, এবং লাস্টে হচ্ছে এক্সক্লামেটরি, দ্যাট মিনস আশ্চর্যসূচক। এই যে 5টা প্রকার। আবার যখন আমি বললাম যে অর্থগতের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই যে বাক্যগুলো বিভিন্নভাবে বিভিন্ন রূপে তোমাদের সামনে আসছে, অথচ তাদের মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার কাছে যে কোনো বক্তার মনের ভাবটা প্রপারলি এবং কারেক্ট ওয়েতে পৌঁছে দেওয়া। এই জন্য সেন্টেন্স এক এক সময় এক এক রূপ ধারণ করে। ওই রূপের উপর ভিত্তি করেই কিন্তু আমরা বুঝি যে কোন প্রয়োজনে বা কোন সময়ে, কোন সিচুয়েশনে আমরা কোন সেন্টেন্স অ্যাপ্লাই করব। তারপরে কি সেন্টেন্সের স্ট্রাকচারটা এবং তাকে উল্টানোর কৌশল। ইয়েস, জিনিসটা আসলে উল্টানোই। কেন উল্টানো বলো তো? কারণ আসলে তো রূপ পরিবর্তন করে জিনিসটাকে উল্টে দেওয়া হচ্ছে। সো উল্টে দেওয়ার যে কৌশলটা, সেইটাই হচ্ছে আসলে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তারপরে রইল কিছু বেসিক ভোকাবুলারি, যেগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে, যেগুলাকে আমি অ্যাকচুয়ালি বলবো যে চিট কোডস। কারণ ওই শব্দগুলো যখন আমি একটা সেন্টেন্সের মধ্যে দেখব, সেটার যেইটাই ব্র্যাকেটে দেওয়া আছে না কেন, আমরা ইজিলি বুঝে যাব যে এই ট্রান্সফরমেশনটা কিসের ভিত্তিতে হবে, কোন পর্যায়ে হবে, এবং কোনভাবে করলে, কোন রুল মেনটেন করে করলে প্রপারলি করা যাবে। সো ওই চিট কোডসগুলো কিন্তু আপুর সাথে শিখে নিতে হবে। এক গাদা নিয়ম মুখস্থ করতে হয়। আমাদের ট্রান্সফরমেশনে সবচেয়ে বেশি পরিমাণে ভয়, যেটা কিনা এসএসসিতে আমাদের একদম গুনে গুনে 10-10টা মার্ক এনশিওর করে। সেই 10-10টা মার্ক এনশিওর করতে গেলে সবচেয়ে বড় ভয় যে আপু অনেক রুলস মুখস্থ করতে হবে। কিন্তু আমি যদি বলি তোমাকে অনেক রুলস মুখস্থ করার কোনো দরকার নেই, কিছু স্পেসিফিক রুল জানলে, কিছু চিট কোড অ্যাপ্লাই করলে তুমি খুব ইজিলি সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখে যাবে। তাহলে আই গেস খুব একটা ভুল আমার বলা হবে না, এবং আজকের ক্লাসের পরে অ্যাটলিস্ট সেন্টেন্স ট্রান্সফরমেশন নিয়ে তোমাদের আর কোনো টপিকের ইস্যুস থাকবে না। সো কনফিডেন্সের সহকারে লাস্টে আপুর সাথে কিছু প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে। আর আগামী ক্লাসে আমরা কিন্তু বোর্ড কোয়েশ্চেনেরও কিছু সলিউশন করব। সো ওইটার জন্য নেক্সট ক্লাস কিন্তু মিস করা যাবে না। আজকের ক্লাসে আগে আমরা রুলসগুলা বা চিট কোডসগুলাকে জেনে নিই। সো চলো ধীরে ধীরে আমরা ক্লাসের ভিতরে চলে যাই। সো ফাংশন বা কাজ অনুযায়ী সেন্টেন্সকে আমরা 5টা ভাগে ভাগ করি। অর্থগত দিক থেকে, ফাংশনালিটির দিক থেকে, বা কাজের দিক থেকে, যে দিক থেকেই বলো না কেন, সেন্টেন্সকে আমরা জেনারেলি 5টা ভাগে ভাগ করি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, এবং মাঝখানে একটা জিনিস ভুল গিয়েছে, সেটা হচ্ছে অপটেটিভ। কেন এটাকে ইদানিংকার গ্রামারে ইম্পারেটিভের ভেতরে ঢোকানো হয় সেটা কি তোমরা জানো? এটা একটা মজার হিস্ট্রি আছে। আমরা আগে থেকেই শিখে এসেছি যে সেন্টেন্সকে আমরা 5টা ভাগে ভাগ করি অ্যাকর্ডিং টু দ্য ফাংশনালিটি অর মিনিং। বাট ইন রিসেন্ট কেস সিনারিও, যেটা আপডেটেড গ্রামার ভার্সনে এসেছে, ইম্পারেটিভের আন্ডারে অপটেটিভকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। কারণ অপটেটিভ সেন্টেন্সগুলো জেনারেলি কী করে, কোনো কিছুর কিন্তু প্রার্থনা বোঝায়, না হলে আশীর্বাদ বোঝায়, না হলে মনের একটা ইচ্ছা পোষণ করার বোঝায়। এই মাত্র 3টা কারণে অপটেটিভকে আর আলাদা করা হয় না। এটা যেহেতু একটা ভিন্ন ক্যাটাগরির সেন্টেন্স, এটাকে ইম্পারেটিভের আন্ডারেই নিয়ে আসা হয়। বাট আমরা এটাকে আলাদা করেও শিখতে পারি, একসাথেও শিখতে পারি। এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই যে অপটেটিভ সেন্টেন্সটা কোথায় গায়েব হয়ে গিয়েছে। জেনারেলি ইদানিংকার গ্রামারে বা রিসেন্ট গ্রামার কেস সিনারিওতে আমরা 4 প্রকারেরই পেয়ে থাকি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এবং ইম্পারেটিভের আন্ডারে লুকায়িত আছে আমার অপটেটিভ সেন্টেন্স। সো এটা থাকে ইম্পারেটিভের আন্ডারে লুকায়িত অবস্থায়, যেটা কিনা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট হয় না। সবচেয়ে বেশি
আশা যে সেন্টেন্সগুলো আছে, দ্যাট মে আল্লাহ ব্লেস ইউ অর মে দ্য কুইন লিভ লং, এছাড়া তেমন একটা আসে না। সো বোর্ড কোয়েশ্চেন যখন আমরা সলভ করতে যাব, আমরা পেয়ে যাব যে গদ বাঁধা 2-4-5টা নিয়ম ছাড়া ওখানে আসলে আর কিছু তেমন আসে না। যেহেতু আসে না, তাই আমরা এই জিনিসটাকে ইনক্লুড করে দিয়েছি অলরেডি, তাই ভয় পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু দুইটা ভাগ আমাদেরকে মাথায় রাখতে, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, মানে যে বাক্যগুলো পজিটিভ বা হ্যাঁ বোধক অর্থ দিবে সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যেগুলো বা না বোধক বা নেগেটিভ দিবে সেগুলো তো অবভিয়াসলি নেগেটিভ সেন্টেন্সেস। সো আই হোপ ফাংশনালিটি ওয়াইজ টাইপস অফ সেন্টেন্সেস সবার ডান। যদি ডান হয় একটু লিখে দাও কমেন্ট সেকশনে যে আপু বুঝে গিয়েছি। আমি পরের দিকটা যাই। এবার সেন্টেন্সের তো আরও বংশধর আছে, খুবই স্বাভাবিক। আমি তো একটু আগেই বললাম যে তার বাচ্চা কাচ্চা নাতিপুতির সংখ্যা অনেক বেশি। তো এই যে বংশধরেরা, ওই বংশানুক্রমে আরেকটা জিনিস পেয়ে গেছে, সেটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন। তো গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করি: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অবভিয়াসলি এগুলো পরের ক্লাসে যাবে। কেন পরের ক্লাসে যাবে? কারণ এটা অনেক বড় একটা টপিক, ভাস্ট একটা টপিক। আগে আমাকে সেন্টেন্স চিনতে হবে। যদি সেন্টেন্সই না চিনি তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিকের মতো জটিল জটিল বিষয় কীভাবে শিখবো বলো? কম্পাউন্ড সেন্টেন্সেরও এক ধরনের প্রকার পাওয়া যায়, যেটাকে বলা হয় কিনা কমপ্লেক্স কম্পাউন্ড। মানে জিনিসটা এতই কমপ্লেক্স, এতই কম্পাউন্ড যে তাকে আলাদা একটা স্ট্রিমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা সম্পর্কে হালকা পাতলা ধারণা দিব, খুব বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে না। বাট তুমি যদি ধারণা পেয়ে থাকো তাহলে যে এক্সেপশনাল 2-4টা রুল আমাদের শিখতে হয়, বা আমাদের যে এক্সেপশনাল কিছু কিছু পার্টসের অ্যান্সার করতে হয়, সেগুলো ইজি হয়ে যাবে। সো আমরা পরেরটাই যাই। প্রথমে বুঝি যে ডিক্লারেটিভ আর ইম্পারেটিভ এই দুটার মধ্যে পার্থক্য কী। কারণ এই দুটো সেন্টেন্স দেখতে অনেকটা একরকম, আবার তারা মাঝে মধ্যে কনফিউজও করে আমাদের। ইয়েস, রিসেন্ট কেস সিনারিও বলছি, খুবই রিসেন্ট কেস সিনারিও বলছি, কারণ ইদানিংকার যে কোয়েশ্চেন্সগুলো আমাদের হয় এবং ইন্টারনেটে যখন আমরা ঘাঁটতে যাই, অনেকে দেখা যায় যে এইরকম একটা সেন্টেন্স আবিষ্কার করে, ডু ইয়োর হোমওয়ার্ক, এরপর একটা এক্সক্লামেশন মার্ক। এই এক্সক্লামেশন মার্ক দেখা মাত্র আমাদের মাথায় যেটা আছে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। বাট প্রথমে কি আছে বলো তো? ভার্ব আছে। আর ভার্ব দিয়ে যখন শুরু হয়, সাবজেক্টটাকে যখন উজ্জ্ব করে ফেলা হয়, তখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সো দিস ইজ কাইন্ড অফ আ খুবই কমপ্লেক্স থিং। কেন বললাম কমপ্লেক্স থিং? আ ডিক্লারেটিভ সেন্টেন্স ইজ বেসিকলি যখন তোমাকে একটা স্টেটমেন্ট দিবে। এটা তো সবাই আমরা জানি যে ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো, সেগুলো হচ্ছে বর্ণনামূলক। যখন তোমাকে একটা খুবই বেসিক স্টেটমেন্ট বা যে কোনো ধরনের ব্যাখ্যাকে, বর্ণনাকে জানানো হবে, তখন সেটা হয়ে যাবে আমার ডিক্লারেশন বা ডিক্লারেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্শন, ডিক্লারেশন যে কোনো কিছুই তোমরা বলতে পারো। যেমন ধরো, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি ডে, কোনো একটা স্টোরির শুরুতেই আমরা করি, কিন্তু অনেক সময় অনেক জায়গায় এই জিনিসটা ওইভাবে দেখতে পাওয়া যায়, ডু ইয়োর ওয়ার্ক উইথ দ্য এক্সক্লামেশন মার্ক। এটা কি বোঝায় জানো? এটা বোঝায় হচ্ছে সামওয়ান ইজ অ্যাকচুয়ালি স্ক্রিমিং। এগুলা আমাদের পাঞ্চুয়েশনের ইদানিংকার কিছু ব্যবহার, যে একজন মানুষ যদি চিৎকার করে বলে ডু ইয়োর ওয়ার্ক, ইন দ্যাট কেস সেটা ওই এক্সক্লামেশন দিয়ে সে তার যে রাগটা রয়েছে সেটা তোমাদেরকে বোঝানো হচ্ছে। আদারওয়াইজ এক্সক্লামেশন দেখলে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বসিয়ে দিব। দ্যাটস হোয়াট উই অ্যাকচুয়ালি ডু। ইন্টারোগেটিভ সেন্টেন্স খুবই কমন থিং, সেটা হচ্ছে কি কোয়েশ্চেন মার্ক, আর এক্সক্লামেশনে এক্সক্লামেটরি সাইন। উড ইউ লাইক সাম কফি? I would really love some right now, but would you like some coffee? Question. যখন আমরা কোনো কিছু নিয়ে প্রশ্ন করব তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার যখন আমরা কোনো এক্সাইটমেন্ট প্রকাশ করব, oh that's excellent, আমরা যখন এরকম কোনো এক্সাইটমেন্ট দিব বা হুররে উই ওন দ্য ম্যাচ, তখন হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেগুলা কিনা যে কোনো ধরনের ইমোশন শো করে। এবার ইমোশন সেটা রাগ হতে পারে, দুঃখ হতে পারে, হতাশা হতে পারে, এনিথিং।
সব কিছুই একটা ইমোশনকে তোমার সামনে নিয়ে আসছে, তো সবগুলোই এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এক্সক্লামেশন সাইন দিয়েই হবে। তো এক্সক্লামেশন সাইনের জেনারেলি আমরা দুই ধরনের ব্যবহার পাচ্ছি। একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এমন একটা ক্যাটাগরি যেটা কিনা স্ক্রিমিং বোঝাচ্ছে বাট উইথ অ্যান এক্সক্লামেশন সাইন। সো স্ক্রিম ইজ অ্যান ইমোশন এবং ওইটা আমরা এক্সক্লামেটরি ওয়েতেই জানাচ্ছি, whereas the order is in imperative form. আবার এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তো অবভিয়াসলি এক্সক্লামেশন মার্ক আসবেই, মানে আশ্চর্যবোধক চিহ্ন আসবেই। এইভাবে আমরা সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করে ফেলেছি। কে বোঝনি একটু আপুকে জানিয়ে দাও যে আপু আমার কাছে একটু গোলমেলে লাগছে, একটু আপুকে জানিয়ে দাও যে আপু একটু গোলমেলে লাগছে বা এরকম বুঝতে অসুবিধা হচ্ছে। আমি একটু কমেন্ট সেকশন থেকে দেখে আসি কার কি অবস্থা আছে। আচ্ছা, রুলস নিয়ে ডিসকাস করব, অবভিয়াসলি রুলস নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ক্লিয়ার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটা হচ্ছে আমাদের প্রথম রুল। রুল নাম্বার 1, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা কিভাবে করব। আচ্ছা, বেশ কিছু রিকোয়েস্ট, আপু আরেকবার বুঝিয়ে দেন। নো ওয়ারিজ, চলো আমরা আরেকবার জিনিসটাকে রিভিউ করি। প্রথম জিনিস, ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা বুঝতে হলে তোমাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি একটা ফুল স্টপ পাবে। তুমি একটা ফুল স্টপ পাবে, একদমই থামিয়ে দিবে। ডিক্লারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুটা জিনিস মাস্ট, এন্ডে থাকবে পিরিয়ড সাইন বা ফুল স্টপ, আর জিনিসটা হবে কি একটা ডিক্লারেশন অফ আ স্টেটমেন্ট, কোনো কিছুর বর্ণনা। যখন আমরা কোনো কিছুর বর্ণনা করি তখনই আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সকে ব্যবহার করি। এবার ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নাই, সেম জিনিস, যাহাই অ্যাসার্টিভ সেন্টেন্স তাহাই ডিক্লারেটিভ সেন্টেন্স, কোনো পার্থক্য নেই। সো অ্যাসার্টিভ আর ডিক্লারেটিভের মধ্যে পার্থক্য করার কিছু নাই। কোয়েশ্চেন নাম্বার 2, চিনব কিভাবে? প্রথম জিনিস মাথায় রাখতে হবে, সেন্টেন্সটাতে একটা বর্ণনা আছে যে কোনো কিছুর, বা নর্মাল একটা কথা, আই ইট রাইস, আমি তো ভাত খাই। আই অ্যাম টেকিং দ্য ক্লাস, আমি ক্লাসটা নিচ্ছি। আই অ্যাম জয়নিং অ্যানাদার মিটিং yesterday or sorry tomorrow or the next month। এই যে জিনিসগুলো, আমি নিজের দৈনন্দিন কাজের ব্যাখ্যা দিচ্ছি, আমি যা করছি সেটার ব্যাখ্যা দিচ্ছি, বা ইট ওয়াজ আ ব্রাইট সানি ডে when we started our journey toward কুমিল্লা or somewhere। এই যে ব্যাখ্যা দিলে সেটা ডিক্লারেটিভ। তারপরে আসছি ইম্পারেটিভ, যেই দুইটা জিনিস এই অদ্ভুত দুটো সাইন দিয়ে শেষ হয়, দ্যাট মিনস দ্য পিরিয়ড সাইন অর দ্য ফুল স্টপ সাইন, সেটা আগে বুঝিয়ে দিলাম, ডিক্লারেশন আর ইম্পারেটিভ। তো ডিক্লারেটিভে একটাই সাইন, সেটা হচ্ছে ফুল স্টপ। এবার ইম্পারেটিভের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ইটস আ কমান্ড, ইটস অলওয়েজ ইদার আ কমান্ড অর আ উইশ, বাট শুরু হবে ভার্ব দিয়ে। মেইন জিনিসটা বুঝতে হবে যে এখানে শুরু হবে ভার্ব দিয়ে। এখানে যদিও সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, বাট এটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট উজ্জ্ব থাকবে, সাবজেক্টটা সহজে চোখে পড়বে না, দ্যাটস ওয়াই ইটস ইম্পারেটিভ। এবং এটা আইদার একটা ফুল স্টপ দিয়ে শেষ হবে অর একটা এক্সক্লামেশন সাইন দিয়ে শেষ হবে। যখন এক্সক্লামেশন সাইন দিয়ে শেষ হবে, দ্যাট অ্যাকচুয়ালি মিনস ইটস স্ক্রিমিং অর শোয়িং এনি ইমোশন। ইমোশন দেখালেই সেই সেন্টেন্সটা এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হবে। বাট যদি হয় শুরুটা ভার্ব দিয়ে, সেক্ষেত্রে এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স না, এটা ইম্পারেটিভ। এই হচ্ছে ইম্পারেটিভের হিস্ট্রি। এরপরে ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি তো সবচেয়ে ইজি, প্রশ্ন করলে ইন্টারোগেটিভ, আশ্চর্য বুঝাইলে এক্সক্লামেশন। এবার আশ্চর্যটা আমরা কিভাবে, আমরা কি শুধুই আশ্চর্য হব? নিশ্চয়ই না, যে কোনো ধরনের আমরা যখন ইমোশন দেখাবো সেটাই আসলে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা রাগ করতে পারি, দুঃখ প্রকাশ করতে পারি, হাসতে পারি, কাঁদতে পারি, যাই করতে পারি, সবগুলো হচ্ছে এক্সক্লামেশন। এরপরে বলো কারো কোনো ইস্যুস আছে কি না? ওকে,
সো ফার খুবই মজার কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে ক্লিয়ার হওয়াটা খুব বেশি, which is really really good, আর কারো কোনো সমস্যা নেই। ডান, ডান অ্যান্ড ক্লিয়ার, ডান অ্যান্ড ক্লিয়ার, ওকে ডান। ঠিক আছে, তাহলে চলো আমরা ধীরে ধীরে হচ্ছে যাই রুলসের ক্ষেত্রে। প্রথম যে জিনিসটা আমরা করব, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জেস করব। অ্যাফার্মেটিভ জিনিসটা কি? হ্যাঁ বোধক বা হ্যাঁ, আর নেগেটিভ মানে না। যে জিনিসটা হ্যাঁ বোঝাবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যে জিনিসটা না বোঝাবে সেটা নেগেটিভ। ইজি। এবার একটা রুল আছে, নেগেটিভ ওয়ার্ড যেমন নট, নো, নেভার, নোবডি, নান, এগুলো যখন থাকবে, while ensuring the meaning stays the same, আমাদের কিছু চেঞ্জেস আসতে পারে। নেগেটিভে নেওয়ার ক্ষেত্রে ধরো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমার হাতে আছে, আমার মিনিং চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে আমি যেটা করব, এই রকম কিছু শব্দ এখানে নিয়ে আসবো, নট, নো, নেভার, নোবডি, নান। এরপরে কি হবে, যে শব্দটা আমার হাতে আছে সেটার অপোজিট ওয়ার্ডটা আমার কাছে চলে আসবে। দিস ইজ হোয়াট, হাউ অর হোয়েন আমরা হচ্ছে নেগেটিভ চেঞ্জটা করি। একটা এক্সাম্পল দিই। অ্যাফার্মেটিভে যদি বলি হি ইজ রিচ, সে অনেক ধনী বা সে ধনী। হি ইজ নট পুয়ার, দেখো নট পুয়ার আর রিচ। রিচ শব্দটা তো অ্যাফার্মেটিভ, রিচের অপোজিট কি? পুয়ার বা গরিব, কম টাকা পয়সা আছে এমন কেউ, সরি অফেন্ড হয়েও না, বাট রিচের অপোজিট হচ্ছে পুয়ার। আমি যখন বলছি নট পুয়ার, দ্যাট মিনস দ্য পারসন হ্যাজ মানি, মিনিংয়ের চেঞ্জ হলো না, বাট পুরো রূপের পরিবর্তন হয়ে গেল। অ্যাফার্মেশনে ছিল হি ইজ রিচ, নেগেটিভে আসলো হি ইজ নট পুয়ার, সে পুয়ার না রিচ, এটাই আমি বুঝাচ্ছি। অ্যাফার্মেটিভে আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, এভরিওয়ান লাইকড দ্য মুভি, নো ওয়ান ডিসলাইক দ্য মুভি। আমি যখন বলছি সবার মুভিটা পছন্দ হয়েছে, দ্যাট মিনস এমন কেউ নেই যার মুভিটা পছন্দ হয়নি। একই কিন্তু অর্থ দিচ্ছে যে পছন্দ সবার হয়েছে, বাট আমার দুইটা সেন্টেন্সের রূপ দুই রকম। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিলে আমার দুইটার জিনিস মাথায় রাখতে হবে। এক, নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড কোনটা? ধরো নট, নো, নেভার, নোবডি, নান, এগুলা। সো নেগেটিভ ওয়ার্ডসগুলো আমার লাগবে, প্লাস লাগবে হচ্ছে অপোজিট ওয়ার্ড। কিসের অপোজিট? যেই অ্যাডজেক্টিভটা দেওয়া আছে সেই অ্যাডজেক্টিভের অপোজিট, opposite of the adjective. So this is how we will change. বক্সটা খুবই অদ্ভুত হয়ে যাচ্ছে, কিন্তু এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জের রুল। তোমরা যখন এইভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জ করবে, মাথায় রাখবে যে আমাকে নেগেটিভ ওয়ার্ডসগুলোকে নিতে হবে প্লাস অপোজিট ওয়ার্ডগুলোকে নিতে হবে। দ্যাট মিনস আমার কাছে যে অ্যাডজেক্টিভটা রয়েছে তার অপোজিটটাকে আমি চিন্তা করব। লাইক একটা অ্যাডজেক্টিভ, স্টেট পছন্দ করা, সেটার অপোজিট কি? ডিসলাইক। রিচ একটা স্টেট, এটার অপোজিট কি? পুয়ার। সেটা শুধু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হবে তা না, নাউনের ক্ষেত্রেও হতে পারে, যদি পসিবল হয় নাউনের অপোজিটটা নিয়ে আসা, বাট জেনারেলি আমরা অ্যাডজেক্টিভেরই উল্টাটা নিয়ে আসি। ডান। অ্যাফার্মেটিভ টু নেগেটিভে কারো কোনো ইস্যু থাকলে একটু আপুকে জানাও যে আপু অ্যাফার্মেটিভ টু নেগেটিভের প্রবলেম আছে, না হলেও জানাতে পারো যে আপু কোনো প্রবলেম নেই। ওকে, যদি ডান হয়ে থাকে দেন তোমরা আমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স লিখে দেখাও তো। সময় বেশি না, মাত্র 1 মিনিট, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ সেন্টেন্স লিখতে হবে। ডান ডান ডান। ওকে, সবারই ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে একটা অ্যাফার্মেটিভ এবং একটা নেগেটিভ সেন্টেন্স লিখে ফেলো দ্রুত, ততক্ষণ আমরা পরেরটাতে চলে যাই। এবার কিছু চিট কোডস। অ্যাফার্মেটিভ টু নেগেটিভে নেওয়ার জন্য আমার কাছে কিছু চিট কোড আছে। কি চিট কোড? এই সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকলে অলওয়েজ নেগেটিভে এই জিনিসগুলাই আসবে।
এর হেরফের হবে না। পয়েন্ট নাম্বার 1, মাস্ট অথবা হ্যাভ টু, কোনো কিছু করতে তুমি বাধ্য বা করবা, তাহলে কি হবে? ক্যান নট বাট দিয়ে নেগেটিভ করতে হবে। ইউ মাস্ট রেসপেক্ট ইয়োর প্যারেন্টস, ইউ ক্যান নট বাট রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। ইউ হ্যাভ টু রাইট দ্য লেটার, ইউ ক্যান নট বাট রাইট দ্য লেটার। সো এইভাবে মাস্ট কিন্তু অ্যাফার্মেশনে ছিল, ক্যান নট বাট দিয়ে নেগেটিভে নিয়ে গেলাম। আবার অনলি যদি অবজেক্ট বেসড হয়, অবজেক্ট মানে কি বস্তুগত, যদি বস্তুগত হয় তাহলে নাথিং বাট হবে। অনলি বস্তুগত, ব্যক্তিগত, সংখ্যাগত, তিনভাবে ব্যবহৃত হয়। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। সো অনলির পরিবর্তন সব ক্ষেত্রে হয়। যদি ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করি বা হ্যাঁ এরকমই যদি আমরা চিন্তা করি, only Allah can help us, we are human, only Allah can help us, none but Allah can help us. He has only 7 shoes, he has only 7 shoes, he has nothing but 7 shoes. Priyam is not more, Priyam is only 6, Priyam is not more than or less than 6. তো এই যে অনলি দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো পরিবর্তন হয়ে গেল। তারপরে আসছে এভরিবডি, এভরিবডি থাকলে নোবডি আসবে উইথ অ্যান অপোজিট ওয়ার্ড। সেম গোজ ফর অলওয়েজ, উল্টাটা কি? নেভার অ্যান অপোজিট ওয়ার্ড। এভরিবডি লাইকস কেক, নোবডি ডিসলাইকস কেক। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল আ লাই। all বা every থাকলে there is no, all the students attended the function, there is no student but attended the function. and both, এটার যখন পরিবর্তন হবে not only বা but also দিয়ে হবে। Sifat and Mamun both attended the function, not only Sifat but also Mamun attended the function. ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টকে যখন আমরা পরিবর্তন করব, সাবজেক্ট ভার্ব থাকার পরে অপোজিট ওয়ার্ডটা চলে আসবে অ্যাডজেক্টিভের। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল। সো আমি তো সব মুখে মুখে বললাম, তোমাদের কাছে আছে চিট কোডস। একটা ছোট্ট বাড়ির কাজ, এই চিট কোডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা, নিজের নিজের সেন্টেন্স তৈরি করবে। এই প্রত্যেকটা চিট কোড দিয়ে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং একটা করে নেগেটিভ সেন্টেন্স। দিস ইজ ইয়োর টাস্ক, যে একটা করে অ্যাফার্মেটিভ এবং একটা করে নেগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করা। ওকে, তারপরে চলে যাই। আমি কিছু ওয়ার্ডস তোমাদের জন্য নিয়ে কিছু সেন্টেন্স নিয়ে এসেছি, সেগুলো আগে দেখিয়ে দিই। এতক্ষণ তো মুখে বলেছি, এখন একদম সবগুলোকে স্ক্রিনে তোমাদের জন্য নিয়ে এসেছি। I must do the work, see must, I cannot but do the work. আবার অ্যাফার্মেটিভে যদি বলি, only Allah can help us, none but Allah can help us, he has only a few books, he has nothing but a few books, everybody hates a liar, nobody likes a liar. We always honor our teacher, we never dishonor our teacher. Every mother loves her child, there is no mother but loves her child. Both Sifat and Mamun can do the work, not only Sifat but also Mamun can do the work. Man is mortal, man is immortal. যা যা অ্যাফার্মেটিভে শিখেছি সবগুলো নেগেটিভ করতে পারছি। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে একটু আপুকে জানিয়ে দাও যে আপু কনফিউশন আছে। ওকে, বুঝি নাই হচ্ছে কোন পার্টটা, চিট কোডের পার্টটা। ওকে, নো প্রবলেম। একটা জিনিস দেখো, যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভে নিয়ে যাচ্ছি তখন আমরা কিছু স্পেসিফিক রুল মুখস্থ করি।
এগুলা হচ্ছে সেই রুল, বাট এগুলাকে যদি রুল হিসাবে না ধরে আমরা একটা কোড হিসাবে ধরি। কিরকম কোড? যদি সেন্টেন্সে কোথাও মাস্ট থাকে, এটার নেগেটিভে অবশ্যই ক্যান নট বাট হবে। যদি সেন্টেন্সে কোথাও অনলি থাকে, ওইটার নেগেটিভে অলওয়েজ নান বাট বা নাথিং বাট বা নট মোর দেন বা নট লেস দেন, ডিপেন্ডস অন কি আছে সেটার উপর। যদি সেন্টেন্সে কোথাও অল বা এভরি থাকে, দেয়ার ইজ নো অবশ্যই আসবে। সো দিজ আর কাইন্ড অফ কোডস, নট অনলি রুলস। রুলস বললে আমাদের অনেক কিছু মুখস্থ করতে হয়, বাট আমি যদি বলি এই জিনিসগুলো তোমাদেরকে একটা চিট কোড আকারে কাজ করবে। দ্যাট মিনস সেন্টেন্সের মধ্যে এই সেকশনের কাউকে বা এই সেকশনের কাউকে যখন আমরা নিজ চোখে দেখতে পাবো, সুন্দর মতো ঘাট ধরে এর অপোজিটটাকে নিয়ে আসবো। উল্টে দেওয়ার জন্য আমাদের এতগুলো রুল মুখস্থ করার কি দরকার? আমরা জাস্ট এই চারটা যদি মনে রাখি, তারপরেও কি কারো মনে হবে যে এতগুলো রুল মুখস্থ করতে হচ্ছে? জাস্ট এতটুকু আপুকে বলো যে উল্টা দেওয়ার জন্য আপু আমাদের রুলস মুখস্থ করার দরকার নেই। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আমরা চেঞ্জ করছি। সো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যখন আমরা চেঞ্জ করব, কিংবা ধরো উল্টোটা করতে বললো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বললো, তখনও জাস্ট এই শব্দগুলো দেখলেই কিন্তু আমরা আমাদের এই পাশের যে ছকের শব্দ আছে তাকে আমরা মিলিয়ে ফেলতে পারবো। দ্য অনলি থিং উই নিড টু মেমোরাইজ ইজ দিস চার্ট। এই চার্টটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা কিন্তু খুব সহজেই এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভের চেঞ্জেসগুলো করতে পারবো। আচ্ছা, অপোজিট ওয়ার্ড জিনিসটা কি? হেইটের বদলি লাইক হলো কেন? অপোজিট মানে বিপরীত শব্দ। এখন তুমি যখন মিনিং পরিবর্তন করতে চাইবে না, তখন কি হবে? তখন তোমাকে এমন সেন্টেন্স, এমন ওয়ার্ড ইউজ করতে হবে যেটা কিনা এক্সিস্টিং ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড দিচ্ছে। কেন? তুমি তো বলছো যে হি ইজ রিচ, সে ধনী, কিন্তু সে তো গরিব না। তুমি যদি সেন্টেন্সটাকে চেঞ্জ করতে গিয়ে, নেগেটিভ করতে গিয়ে বলো হি ইজ পুয়ার, তাহলে তো হচ্ছে না। অর্থ কি দাঁড়াচ্ছে? যে সে ধনী ছিল, গরিব হয়ে গেছে, এমন তো কিছু হচ্ছে না। সে ধনী ছিল, ধনীই আছে। যেহেতু ধনী ছিল এবং ধনীই আছে, তাহলে আমাকে বলতে হবে কি সে গরিব না, হি ইজ নট পুয়ার। সো এইভাবে তুমি কিন্তু ইজিলি বুঝতেছো। এভরিবডি লাইকস হিম, নোবডি হেটস হিম। এভরিবডি হেটস আ লায়ার, নোবডি লাইকস আ লায়ার। জাস্ট দেখো, নেগেটিভ সেন্টেন্সের সাথে একটা অপোজিট ওয়ার্ড অ্যাড করলেই আমার কাছে অলরেডি যে অর্থপূর্ণ বাক্যটা ছিল সেটাই এসে দাঁড়াচ্ছে, আর কোনো চেঞ্জেস হচ্ছে না। ওকে, তো এই পর্যন্ত গেল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখন আসছি আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স উভয়ই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝানো হয়, তাই না? উভয় দিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝানো হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকেই যদি আমি ঘাড় ধরে ইন্টারোগেটিভ বানিয়ে দিই, মানে যাহার বর্ণনা দিচ্ছিলাম সেই এখন আমাকে প্রশ্ন করবে, হাউ অ্যাবাউট দ্যাট? এটাও